ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই। তো যেমনটা কথা দিয়েছিলাম যে ধারাবাহিকভাবে আমরা ঝাড়খণ্ড টেটের উপর ক্লাস নিয়ে আসব, সেই মতো আজকে আমি আপনাদের জন্য ঝাড়খণ্ড টেটের উপর ইংলিশের উপর একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি। এবং এই ইংলিশের উপর যে ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাস কিন্তু লেভেল 1 এবং লেভেল 2 দুটো পেপারের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আমরা সকলেই জানি ল্যাঙ্গুয়েজ 1 যে জায়গাটি রয়েছে সেখানে হিন্দি 15 এবং ইংরেজি 15, এই মোট 30 নম্বরের উপর ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে। তাই ইংলিশের যে 15 নম্বর রয়েছে বা থাকে সেই 15 নম্বরের উপর এই ক্লাসটি কিন্তু আমি নিয়ে এসেছি। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি বলে নিই, যদি এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়ে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলের ভিডিও, অবশ্যই তাহলে চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ভিডিও যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং মাস্টলি একটা শব্দ বারবার বা একটা কথা বারবার আপনাদেরকে বলে থাকি যে অবশ্যই আপনারা কিন্তু এই চ্যানেলের ভিডিও যত পারবেন শেয়ার করবেন, এটুকু অনুরোধ কিন্তু আপনাদেরকে রাখি অনেক, তাই না? তাহলে স্বাভাবিকভাবে আমরা চলো এরপর আমাদের আসল যে জায়গা সেই জায়গায় চলে যাই। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1-এর উপর যে ইংলিশের ক্লাসটি আমি নিয়ে এসেছি, তাতে কি থাকছে না, এখানে একটি দেখো গদ্য রয়েছে, অর্থাৎ একটি প্যারাগ্রাফ রয়েছে। সেই প্যারাগ্রাফের উপরে প্রায় 8টি প্রশ্ন রয়েছে, সেই 8টি প্রশ্ন আমাদেরকে করতে হবে। তাহলে ডাইরেকশন কি ডাইরেকশন দেওয়া রয়েছে, দেখো 1 থেকে 8 নম্বর প্রশ্নের জন্য ডাইরেকশন রয়েছে। এই প্যাসেজটি ভালো করে পড়ো, রিড দ্য message given below and answer the question that follow by selecting দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। তাহলে আপনাকে এই যে গদ্যাংশটি রয়েছে এটি ভালোভাবে পড়ে নিতে হবে, দেন উত্তরগুলো করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে নিই, আপনারা যখন পরীক্ষার হলে গিয়ে বা যখন প্র্যাকটিস করবেন, বিভিন্ন মক টেস্ট প্র্যাকটিস করবেন, তখন আগে কিন্তু আপনারা এই ধরনের মানে ইংলিশ বলি বা বাংলা বলি বা হিন্দি বলি, আগে আপনাদেরকে কিন্তু অপশানগুলো কোয়েশ্চেনগুলো পড়ে নিতে হবে। কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে নেওয়ার পর কিছু কিওয়ার্ড আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে ওই প্রশ্নগুলোর, সেগুলোকে কিন্তু আপনার কাজে লাগবে যখন আপনি প্রশ্নগুলো পড়ার পর এই মূল প্যারাগ্রাফে আসবেন। বা যদি কোনো পয়েম দেওয়া থাকে সেই পয়েম যখন পড়বেন তখন আপনি কিন্তু ওই যে কিওয়ার্ডগুলো মনে রেখেছেন সেগুলো এখানে ধরার চেষ্টা করবেন। আগে আপনাদেরকে প্রশ্ন পড়ে নিতে হবে, দেন আপনাকে এই প্যারাগ্রাফ বা পয়েম যাই থাকুক না কেন সেখানে আসতে হবে। চলো এখানে আমি জাস্ট যেহেতু ভিডিও করছি তাই প্রথমে আমি প্যারাগ্রাফটি একটু ভালোভাবে পড়ে নিই। আমি কিন্তু একটু স্পিডে পড়ছি, আপনারা চাইলে এর স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনারা নিজেদের মতো করে পড়বেন, ঠিক আছে? আমি একটু স্পিডে পড়ছি কিন্তু, হ্যাঁ। মাদাম কামাস প্যারিস হোম বিকাম এ শেল্টার ফর ওয়ার্ল্ড রিভলিউশনারিজ। ইভেন লেনিন, দ্য ফাদার অফ রাশিয়ান রিভলিউশন, ভিজিটেড হার হাউস অ্যান্ড এক্সচেঞ্জ ভিউজ। সাভারকার মানে বিডি সাভারকারের কথা বলা হচ্ছে, গট অল এনকারেজমেন্ট ইন রাইটিং দ্য স্টোরি অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফ্রম কামা। She helped its printing in Holland, as no English publisher came forward to publish it. It was a banned book but found its way to India, smuggled ingeniously under Don Quixote covers. She became the publisher of Vande Mataram, a revolutionary magazine, and its distributor, an extremely difficult task in the days of British espionage, তাই না? এর পরবর্তী যে অংশটি রয়েছে এই প্যারাগ্রাফের সেটিতে আমরা চলে এসেছি, তা একটু ভালোভাবে পড়ে নিই। আমি কিন্তু একটু জোরেই পড়ছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আরামসে পড়বেন, ঠিক আছে? তাহলে এখানে কি বলা হয়েছে, অ্যানাদার ম্যাগাজিন মদন তলওয়ার ওয়াজ অলসো স্টার্টেড ইন মেমোরি অফ মদনলাল ধিংড়া, who laid down his life for the country. Both the magazines were outlawed in India and England. Madam Kama somehow found ways to send them to Indian revolutionaries. Madam Kama also fought for the cause of women, speaking at National Conference at Cairo, Egypt in 1910. She asked, "Where is the other half of the Egypt? I see only men who represent half of the country." She stressed the role of women in building a nation. When the First World War broke out in 1914, Madam Kama took an anti-British stand and tried her best to make the Indian people aware of the exploitative nature of British imperialism. Next প্যারাতে কি বলা আছে না, the British had banned her entry into India, bring a fraud of her revolutionaries past and such nationalistic outlook. But the Leoness was getting old and 35 years of fighting on foreign land had taken its toll. She decided to return to her motherland. Her health
Orsing after reaching Bombay. She was hospitalized and died on 13th of August 1936. তাহলে এই ছিল একটি প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের উপর থেকে প্রায় 8টি প্রশ্ন রয়েছে এবং সেই 8টি পরবর্তী প্রশ্ন আমরা এরপর চলে আসবো। প্রথম প্রশ্ন রয়েছে, দ্য অথার্স অ্যাটিটিউড টু মাদাম কামা ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ। তাহলে এখানে কী ধরনের অ্যাটিটিউডের কথা কিন্তু মাদাম কামার সম্পর্কে আমাদের এই অথার যে অংশটি লিখেছেন তিনি কিন্তু বলেছেন। লাউডেটরি, ক্রিটিক্যাল না কন্ট্রাডিক্টরি না হস্টাইল। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লাউডেটরি, অর্থাৎ প্রশংসাসূচক। এর মানে হচ্ছে তোমার প্রশংসাসূচক বাক্য তিনি ব্যবহার এখানে করেছেন। লাউডেটরি অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দ্বিতীয় প্রশ্ন, দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়াসলি মোস্ট নিয়ারলি মিনস। অর্থাৎ ইঞ্জিনিয়াসলির যে মানে সেটা মোস্টলি নিম্নলিখিত এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে? অপশান এতে বলা আছে ক্লেভারলি, উইলফুলি, ডেভিলসলি এবং সিক্রেটলি। এক্ষেত্রেও আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্লেভারলি। ঠিক আছে না? ক্লেভারলি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ক্লেভারলি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কেন ক্লেভারলি? কেননা এটা বুদ্ধি বা চতুর বা চালাকির কথা এখানে বলা রয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফেমাস ইজ। ফেমাস শব্দটির অপোজিট মিনিং কিন্তু আমাকে বলতে বলেছে। তাহলে এক্ষেত্রে অপশান এতে বলা আছে আনডিজারেবল, অপশান বিতে মিস্টেরিয়াস, অপশান সি আননোন এবং অপশান ডি আনপপুলার। সেক্ষেত্রে আমাদের 3 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আননোন। অপশান সি আননোন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। কী বলা আছে না যে ওই যে আন্ডারলাইন সেন্টেন্সটি রয়েছে ওয়ার্ডটি রয়েছে এই সেন্টেন্সে তার সেটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে এবং আন্ডারলাইন করা রয়েছে কোনটি না হু। কী বলেছে? আই সি অনলি ম্যান হু রিপ্রেজেন্ট হাফ অফ দ্য কান্ট্রি। তাহলে এখানে হু কোন পার্টস অফ স্পিচের বর্ণনা করছে? প্রোনাউন, অ্যাডভার্ব, নাউন না অ্যাডজেক্টিভ? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 4 দাগের প্রশ্নের আমার প্রোনাউন, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো কোয়েশ্চেন নম্বর 5। 5-এ বলা রয়েছে, হাউ ডিড দ্য বুক দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফাইন্ড ইটস ওয়ে টু ইন্ডিয়া। দ্য বুক ওয়াজ, কী করে বইটি আনা হয়েছিল? মেল করা হয়েছিল, না স্মাগলড হয়েছিল, না সেন্ড থ্রু এ সিক্রেট এজেন্টের মারফত সেই বইটি এসেছিল, না কুরিয়ার করা হয়েছিল? আমরা সকলেই জানি, একটু ভালো করে প্যারাগ্রাফটি পড়লেই বুঝে যাবে সেটিকে কী করা হয়েছিল না স্মাগলড, অর্থাৎ 5 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। নেক্সট চলে আসবো। নেক্সট রয়েছে আমাদের মদনলাল ধিংড়া ওয়াজে। মদনলাল ধিংড়া কে ছিলেন? ফ্রিডম ফাইটার ছিলেন। অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7। কী বলা রয়েছে? নট অনলি ডিড মাদাম কামা পার্টিসিপেট ইন ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ফ্রিডম, সি ওয়াজ। তাহলে এখানে যে জায়গাটি আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, নট অনলি ডিড মাদাম কামা পার্টিসিপেট ইন ইন্ডিয়াজ স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, সে তো আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে যথেষ্টই যোগদান করেছিলেন, পাশাপাশি সি অলসো কী করেছিলেন? ওপেন স্কুলস ইন স্লামস, ক্রিয়েটেড অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্ট অফ ক্লিননেস অ্যামং ওমেন, চ্যাম্পিয়নড দ্য কজ অফ উমেন, না ওয়ার্কড ফর দ্য আনলিফটমেন্ট অফ দ্য পুয়ার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সি, অর্থাৎ চ্যাম্পিয়ন দ্য কজ অফ উমেন। এক্ষেত্রে একটা কথা বলে নিই, যখন আমরা আপনারা যখন এই প্যারাগ্রাফের উত্তর বা কোনো পয়েম দেওয়া থাকলে তার উত্তর করবেন, তখন কিন্তু আপনাদের নিজের চিন্তা ভাবনা অ্যাড করা চলবে না। যে বিষয়টি প্যারাগ্রাফে উল্লেখ করা থাকবে আপনাকে সেই মতোই কিন্তু উত্তর করতে হবে। আপনি যদি যাচাই করে দেখেন যে না এটা তো ভুল বলা হচ্ছে, আপনি কিন্তু নিজের কোনো প্রকারভেদ বা মতভেদ বা মত কিন্তু সেখানে প্রবেশ করাতে পারবেন না। যেমন করে প্যারাগ্রাফটি দেওয়া থাকবে, প্যারাগ্রাফে যা বলা থাকবে আপনাকে সেই মতো কিন্তু উত্তরগুলি করতে হবে। এই নয় যে আপনি দেখছেন যে না এখানে এই বিষয়টা তো ঠিক নয়, আপনি হয়তো চেঞ্জ করে দিলেন, কিন্তু না, প্যারাগ্রাফে যেটি বলা রয়েছে আপনাকে সেই মতোই উত্তর করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, মাদাম কামাস এন্ট্রি ইন্টু ইন্ডিয়া ওয়াজ ব্যান্ড বিকজ। মাদাম কামার ভারতে প্রবেশ নিষেধ কেন করা হয়েছিল? তাহলে 8 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, সি ওয়াজ এ রিভলিউশনারি অ্যান্ড স্টাচ ন্যাশনালিস্ট, তাই না? তাহলে এই 8 দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল আমাদের অপশান ডি। নেক্সট চলে আসবো নাম্বার 9। দেখো এখান থেকে রয়েছে কি না প্যাডাগজি। আমরা 8খানা প্রশ্ন কন্টেন্টের উপর থেকে পেলাম, এবারে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমার প্যাডাগজি থেকে রাখা হয়েছে। তাহলে এখান থেকে প্যাডাগজির প্রশ্ন কিন্তু শুরু হচ্ছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, এ চাইল্ড ইন ক্লাস 2 রাইটস, অর্থাৎ একটি দ্বিতীয় শ্রেণীর
শিশু সে কী লিখছে না, আই ল্যাক টু রিড এ বুক ইনস্টেড অফ রাইটিং আই লাইক টু রিড এ বুক, অর্থাৎ আই লাইক টু রিড এ বুকের পরিবর্তে সে কী লিখছেন, এই ধরনের একটি শব্দ মানে বাক্য তিনি কিন্তু লিখছেন। হোয়াট ডাজ দ্য চাইল্ডস রাইটিং শো, তাই না? তাহলে এক্ষেত্রে কেন সে এটা এরকম লিখছে, এক্ষেত্রে তার কী প্রয়োজনীয়তা রয়েছে? অপশান এতে বলা আছে হি নিডস রিমিডিয়াল ক্লাসেস টু ইমপ্রুভ স্পেলিং, হি হ্যাজ ইউজড ইনভেন্টেড স্পেলিং, মানে সে কি নতুন নতুন স্পেলিং উদ্ভাবন করতে চাইছে না। সি ইজ নট পেইং এনি অ্যাটেনশন টু দ্য ক্লাস, সে ক্লাসে ঠিক মতো মনোযোগ দেয়নি। হি নিডস টু ওয়ার্ক অন ফনেটিক্স, তার শব্দধ্বনির প্রতি আরও ভালোভাবে কাজ করা উচিত বা আরও বেশি করে সেই বিষয়টির গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এক্ষেত্রে বা তার যে চাহিদা রয়েছে, নিড রয়েছে ফোনেটিক্সের উপর, সেটা মেটাতে হবে। তাহলে আমাদের এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে অপশান এ। 9 দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ। হি নিডস রিমিডিয়াল ক্লাসেস টু ইমপ্রুভ স্পেলিং, অর্থাৎ তার যে বানান ভুল হচ্ছে সেগুলো ইমপ্রুভ করার জন্য তার কিন্তু রিমিডিয়াল ক্লাসের প্রয়োজন রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্নে চলে আসি। টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ প্রাইমারিলি মিন্ট ফর ইমপ্রুভিং দেয়ার, আমরা তাদের কি ইমপ্রুভ করার জন্য তাদের কি স্টোরি শোনাই, তাহলে কি ইমপ্রুভ হয়? যদি কেউ যদি কী বলবো গল্প শোনানো হয়, ইন্টারেস্টিং গল্প শোনানো হয় যদি শিশু শিক্ষার্থীদের, তাহলে তাদেরকে প্রাইমারিলি কি ইমপ্রুভ করা হচ্ছে? লিসনিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল না স্পিকিং স্কিল? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 10 দাগের প্রশ্নের অপশান এ, লিসনিং স্কিল। আমরা দেখো একটা সিকোয়েন্স ভালোভাবে মনে রাখতে হবে, LSRW, প্রথমে লিসনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং। এই যে ছকটি রয়েছে বা এই যে স্রোতটি রয়েছে বা এই ধারাটি রয়েছে, এটি কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট 11 দাগের প্রশ্নে চলে আসি। 11 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, 11 দাগের প্রশ্নে বলা রয়েছে তোমার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ, মোস্ট ইম্পর্টেন্ট পারপাস বা কোন কারণের জন্য ফর্মেটিভ অ্যাসেসমেন্টের গুরুত্ব সবচেয়ে বেশি? 11 দাগের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, টু প্রোভাইড কোয়ালিটেটিভ ফিডব্যাক অন স্টুডেন্ট লার্নিং। তাহলে 11 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান ডি। নেক্সট পরবর্তী প্রশ্ন 12 দাগে চলে এসেছি আমরা। এ ল্যাঙ্গুয়েজ টিচার ওয়ান্টস হার স্টুডেন্ট টু রাইট ফর অ্যান অথেন্টিক অডিয়েন্স অ্যান্ড পারপাস, হোয়াট উড বি দ্য বেস্ট রাইটিং টাস্ক টু অ্যাচিভ দিস? 12 দাগের প্রশ্নে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ, স্টুডেন্ট রাইট এ লেটার টু দ্য প্রিন্সিপাল এক্সপ্রেসিং দেয়ার অপিনিয়ন অন এ স্কুল রিলেটেড ইস্যু, অর্থাৎ স্টুডেন্ট কী করবে না, একটা চিঠি লিখবে স্কুলের প্রিন্সিপালকে এবং তাতে কী বিষয়ে বর্ণনা করবে না, তাদের এক্সপ্রেসিং দেয়ার অপিনিয়ন, তাদের মতামত জানাবে স্কুলের যে সমস্ত সমস্যা বা ইস্যুগুলো রয়েছে সে সম্পর্কে। এতে কি হবে না, এ ল্যাঙ্গুয়েজ টিচার wants to her student to write for a authentic audience and purpose, what would be the best writing is মানে রাইটিং টাস্ক, এটাই হবে সবচেয়ে বেস্ট রাইটিং টাস্ক। নেক্সট আমরা 12 দাগের প্রশ্ন কমপ্লিট করলাম। 13 দাগের প্রশ্নে চলে আসি। তাতে বলা রয়েছে সাম ক্রাইটেরিয়া ফর দ্য সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ আইটেমস শুড ইনভলভ। 13 দাগের প্রশ্ন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এ ফোকাস অন ল্যাঙ্গুয়েজ রুলস, ল্যাঙ্গুয়েজ রুলসের প্রতি কিন্তু বেশি ফোকাস করতে হবে বা সেই বিষয়টি ইনভলভ রয়েছে। নেক্সট 14 দাগের প্রশ্নে আমরা চলে এসেছি। 14 দাগের প্রশ্ন রয়েছে রেসপেক্টিভ লার্নিং স্কিলস আর, দেখো লার্নিং স্কিল যেগুলো রয়েছে না লার্নিং স্কিলগুলো কিন্তু আপনাদেরকে একটুকু ভালোভাবে দেখে রাখতে হবে। লার্নিং স্কিল থেকে কিন্তু প্রশ্ন থাকবে, যে কোনো টেটি প্রশ্ন থাকে পেডাগজি থেকে। সেই লার্নিং স্কিলগুলো আমাদের যেমন হিন্দি এবং বাংলাতেও কাজে লাগবে, সেরকম ইংরেজিতেও কাজে লাগবে। তাহলে রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ স্কিল আর using grammatical structure and accurately writing in a range of styles, listening and reading for information, bring able to self correct while using language। এক্ষেত্রে মোস্টলি এর উত্তর হয়ে যাবে কি লিসনিং অ্যান্ড রিডিং, অর্থাৎ অপশন সি, লিসনিং এবং রিডিং এর দুইয়ের সংমিশ্রণকেই বলা হয় রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ স্কিল, তাই না? লিসনিং এবং রিডিং ফর ইনফরমেশনের জন্য কিন্তু এই স্কিল কার্যকরী। নেক্সট আমাদের আজকের অন্তিম প্রশ্নে চলে এসেছি। শেষ প্রশ্ন রয়েছে, এ টিচার অফ ক্লাস 5 asks her student to put their drawing, poems, stories, worksheets and other material developed by them in the term in a specified folder. This folder of the students can
উই কল্ড অ্যাজ, তাহলে সেই ফোল্ডার, যে ফোল্ডারে আমরা বা একজন টিচার, ক্লাস 5-এর একজন টিচার তিনি কী করছেন না ক্লাস 5-এর শিক্ষার্থীদের বলছেন যে তোমরা তোমাদের ড্রয়িং, পোয়েম, স্টোরিজ, ওয়ার্কশিট অ্যান্ড আদার্স ম্যাটেরিয়াল তোমরা একটা কী বলবো একটা জায়গায় রাখো, তাই না, ডেভেলপ বাই দ্যাম, যেগুলো তোমরা নিজেরা তৈরি করেছো, দ্যাট টার্ম ইন এ স্পেসিফাইড ফোল্ডার, একটা নির্দিষ্ট ফোল্ডার করে রাখো। দিস ফোল্ডার, ওই ফোল্ডারটিকে অফ দ্য স্টুডেন্ট ক্যান উই কল্ড অ্যাজ, তাহলে ওই ফোল্ডারটি যেটি শিশুদের বা শিশু সম্পর্কে বা ওই শিক্ষার্থী সম্পর্কে ডিটেলসে বর্ণনা আমরা পাবো, সেটা কী হবে না পোর্টফোলিও হবে। অপশান সি, 15 দাগের অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, পোর্টফোলিও। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং চ্যানেলের ভিডিওকে লাইক করবেন এবং যত পারবেন শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।